আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে ভেক্টর এবং স্ট্যাক ক্লাস সম্পর্কে। হ্যাঁ, তো বলতেছে ভেক্টর ইজ আ সাবক্লাস অফ অ্যাবস্ট্রাক্ট লিস্ট অ্যান্ড স্ট্যাক ইজ আ সাবক্লাস অফ ভেক্টর। তার মানে কি দাঁড়াইলো, ভেক্টরের দাদা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট লিস্ট। মাথায় রেখেন ব্যাপারটা। ওকে, আচ্ছা। তো জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক ওয়াজ ইন্ট্রোডিউস ইন জাভা 2.0, মানে জাভা 2 থেকে several data structure were supported earlier among the vector and stack classes. So these classes were redesigned to fit into a Java collection framework, but all their old style method are retained for compatibility. মানে ওগুলো রাখা হয়েছে আর কি, যাই হোক। So vector is the same as array list except that it contain synchronous method for accessing and modifying the vector. আচ্ছা, এখন তাহলে সিঙ্ক্রোনাইজ জিনিসটা সম্পর্কে একটু জানা দরকার আছে আমাদের, যেহেতু সিঙ্ক্রোনাইজ মেথড সম্বন্ধে একটা কথা বলছে। তো সিঙ্ক্রোনাইজ কথাটা মানে কি? মানে হচ্ছে যে সিম্পলি যদি আমরা বুঝাই, যেমন ধরেন আপনাদের আমরা যখন মোবাইলে আমরা যে মোবাইলের মধ্যে আমাদের ফটোগুলোকে আমাদের ড্রাইভের সাথে আমরা সিঙ্ক্রোনাইজ করে রাখি। তো সিঙ্ক্রোনাইজ করে রাখার সুবিধাটা হচ্ছে কি? সুবিধাটা হচ্ছে এটা যে আপনার অ্যালবামের মধ্যে, আপনার ফটো অ্যালবামের মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, ইট মিনস আপনি কোনো নতুন ছবি তুললেন অথবা কোনো ছবি ডিলিট করে দিলেন, ও কী করবে, সাথে সাথেই আপনার অনলাইনে যে ডিরেক্টরি আছে সেটার সাথে কী করবে, সে সিঙ্ক্রোনাইজ করবে। সিঙ্ক্রোনাইজ করে মানে কি? আপনি যদি অ্যাড করেন তাহলে ওটাকে অ্যাড করবে, যেটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিয়েছেন সেটাকে ওখান থেকে ডিলিটও করে দেবে। তার মানে এটার সাথে রিলেটেড যতগুলো কাজ আছে সেগুলো একটার পর একটার পর অটোমেটিকই হতে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছি তো? সো এইখানে এটার পার্থক্য এটাই বলতেছে যে vector is the same as array list except the contain the synchronized method for accessing and modifying vector. বলছে যদি কোনো নতুন ডাটা অ্যাড হয় তাই সাথে সাথে সেটা চলে আসবে, সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে, আপনাকে আর নতুন করে ওটাকে আবার রিলোড করতে হবে না। যেমন যে আমরা ব্যালেন্সের ক্ষেত্রে যে ঝামেলাটা করলাম একটু আগে, যে অ্যাকাউন্ট নিয়ে যে কাজটা করলাম, ওখানে কিছু আমরা ব্যালেন্স সেট করতেছি কিন্তু আগের ব্যালেন্স থেকে ধরে রাখতেছে, নতুন ব্যালেন্সকে সে ওটার সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারতেছিল না। তো যদি হয়তো আমরা এই সিস্টেম ইউজ করতে পারতাম ওটার সাথে মিলে, তাইলে হয়তো সিঙ্ক্রোনাইজ করে ফেলতো, যার কারণ তাহলে আমাদের এত কোড লিখতে হতো না। বুঝতে পারছি? সো এটি হচ্ছে বড় পার্থক্য। তো সিঙ্ক্রোনাইজ মেথড ক্যান প্রিভেন্ট ডাটা করাপশন হোয়েন আ ভেক্টর ইজ অ্যাক্সেস অ্যান্ড মডিফাইড বাই টু অর মোর থ্রেড কনকারেন্টলি। যখন ধরেন কথার কথা আমরা যখন একটা বোতল থেকে যখন একই টাইমে দুজন আমরা পানি খাচ্ছি, সে কথার কথা ওই যে আমরা যেটা দেখি আর কি, যে একটা ডাবের মধ্যে দুইটা স্ট্র দিয়ে দুই দিক থেকে দুজন খাইতেছে। তো ব্যাপারটা যদি এমন হয়, কারণ আমাদের এখানে থ্রেড নামে একটা ব্যাপার আছে যেটা আমরা লাস্টের দিকে পড়বো। সো থ্রেড মানে হচ্ছে ধরতে পারি আমরা আপাতত ধরতে পারি একটা অপারেশন। সো যেটা হয় যে একটা এই ভেক্টরকে নিয়েই যদি দুইটা থ্রেড একসাথে কাজ করা শুরু করে, তাহলে যেটা হবে এইসব ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে ধরেন এক থ্রেড ডাটা ডিলিট করে দিতেছে, আরেক থ্রেড ডাটা অ্যাটাচ করতেছে। তো যদি সরাসরি ডাইরেক্টলি সিঙ্ক্রোনাইজ না হয় তাহলে কী হবে, ডাটা কিন্তু মিস হবে। কারণ যেটা আমি ডিলিট করছি, ধরেন থ্রেড 1-এ আমি ডিলিট করছি কিন্তু থ্রেড 2-তে এসে ওইটা এখনও ডিলিট হয় নাই, মানে যেহেতু সিঙ্ক্রোনাইজ হয় নাই তার মানে ওইটা দেখা যাচ্ছে এখনও। তো ওইটা নিয়ে যদি আমি কাজ শুরু করে দিই, আলটিমেটলি যখন ফাইনাল কাজ হবে তখন দেখা যাবে আমার এটা নাই হয়ে গেছে। তো ওইটার সাথে রিলেটেড যত কাজ আছে সব কাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্যই বলছে এই যে এই সিঙ্ক্রোনাইজ মুডটা এই জন্য খুব জরুরি, যে যদি মাল্টিপল থ্রেডও চলে এটার মধ্যে তাহলেও এটা নিজেকে নিজে সিঙ্ক্রোনাইজ করতে পারবে, তার মানে ডাটা লস হওয়ার কোনো চান্স নেই। থ্রেডটা যেহেতু একটু বুঝতে চাচ্ছি আমরা, আমি চট করে একটু এখানে চলে আসলাম। সো দেখেন একটা থ্রেড বা একটা প্রসেসর নামে একটা থ্রেড, হ্যাঁ। সো P1 তার কোনো একটা কাজ করার জন্য তার 4 মিলি সেকেন্ড সময় লাগবে। P2 তার একটা কাজ আছে যে কাজটা করার জন্য তার 5 মিলি সেকেন্ড সময় লাগবে। P3 তার একটা কাজ আছে, তার এই কাজটা করার জন্য তাকে 3 মিলি সেকেন্ড সময় দিতে হবে। এখন এই কাজটা যদি আমরা সিপিইউ শিডিউলিং, মানে সিপিইউ কীভাবে করে আর আমরা রাউন্ড রবিন অ্যালগোরিদমটা যদি সিপিইউ তখন ইউজ করে তখন কিভাবে কাজ করবে দেখেন। ও বলতেছে প্রথমে সে P1-কে রান করবে এবং রান করে তাকে সময় দিবে কত, 2 মিলি সেকেন্ড। তার লাগবে কত, তাহলে বাকি থাকলো কত তার মানে তার কাজ কিন্তু শেষ হয় নাই, খেয়াল করবেন। এবার সে কী করবে, P2-কে চান্স দেবে, চান্স করে তাকে আবার দিবে 2 মিলি সেকেন্ড, তো তার বাকি রইল কত, আরও 3 মিলি সেকেন্ড। এবার P3-কে সে আবার দিবে 2 মিলি সেকেন্ড, তার থাকবে কত, আবার 1 মিলি সেকেন্ড। এরকম করে সে আবার যাবে P1-এ। সো P1-এর বাকি কত ছিল, আর 2 মিলি সেকেন্ড, তাহলে এটাকে সে দিয়ে ফেললো, তার মানে P1 ফাইনালি কমপ্লিট হলো। তার মানে এখনও P2 এবং P3 কিন্তু বাকি আছে। তো এইভাবে যখন মাল্টিপল কাজ চলে আসে বা মাল্টিপল থ্রেড চলে আসে
তখন সে কিন্তু এরকম থামায় থামায় কাজ করে। কিন্তু এই যে দেখেন ও কিন্তু মিলি সেকেন্ড হিসাব করতেছে, তো যার কারণে আপনার কাছে মনে হয় না যে আসলে সে আপনাকে অনেক লম্বা সময় যাবত ওয়েট করাচ্ছে। ক্লিয়ার তো? সো এই থ্রেডটাকেই আমরা যদি ভেক্টর ইউজ করি, এই থ্রেডের মধ্যে যদি একই অপারেশনকে ধরেন এই P1ও কাজ করতেছে একটা লিস্ট নিয়ে, এই P2 সেম লিস্টটাকে নিয়ে এবং P3ও ওই একই লিস্ট নিয়ে যখন কাজ করবে, তখন ধরেন ও ডিলিট করতেছে, ও অ্যাড করতেছে, ও আবার ডিলিট করতেছে, তাহলে তিনটা তো তিন রকম হচ্ছে এবং দেখতেছেন তো তিনটা কিন্তু তিন সময়ে হচ্ছে। তো ও যেটা করবে যে সাথে সাথে সেটাকে সিঙ্ক্রোনাইজ করে ফেলবে। সিঙ্ক্রোনাইজ করলে কী হবে, ও যেটা ডিলিট করছে ও সেটার সাথে সাথে বুঝে ফেলবে হ্যাঁ একটা ডিলিট হয়েছে, আর ও যে একটা অ্যাড করছে এইটা আবার এসে সে সাথে সাথে টের পেয়ে যাবে। কারণ দেখছেন তো, কারণ কাজ কিন্তু একটা পর একটাই হচ্ছে কিন্তু, তার মানে এখানে যখন ডিলিট হচ্ছে এখানে সে বুঝবে যে এটা ডিলিট হয়েছে, এখানে সে আবার অ্যাড করবে, এখানে আবার সে বুঝবে এটা অ্যাড হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? বলছে উই উইল ডিসকাস সিঙ্ক্রোনাইজেশন ইন চ্যাপ্টার 30, যেটা আমি অলরেডি আপনাদেরকে একটু দেখাই দিলাম। হ্যাঁ, সামনের চ্যাপ্টারগুলোতে আমরা পাবো এটা। সো মাল্টি থ্রেডিং অ্যান্ড প্যারালাল প্রোগ্রামিং, এই জিনিসগুলো সম্বন্ধে এখন আমরা জানবো। ফর দ্য মেনি অ্যাপ্লিকেশন ডো নট রিকোয়ার রিকগনাইজেশন, অনেক অ্যাপ্লিকেশন মানে কি সিঙ্ক্রোনাইজেশন দরকার পড়ে না। তো বলছে ইউজিং অ্যানালিসিস ইজ আ মোর এফিসিয়েন্ট দেন ভেক্টর, কারণ ভেক্টর যেহেতু নিজেকে সিঙ্ক্রোনাইজ করে, তার মানে কি সে আপনার অনুমতি ছাড়া কিন্তু সে নিজে নিজে অনেক প্রসেস কমপ্লিট করে ফেলে। প্রসেস যদি কমপ্লিট করতে না পারে তাহলে কিন্তু সে সিঙ্ক্রোনাইজও করতে পারবে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার রিসোর্স বেশি খরচ হবে। তো এই জন্য বলছে যদি একান্তই দরকার না পড়ে সেক্ষেত্রে আমাদেরকে বলছে অ্যানালিসিস ইউজ করার জন্য। তাহলে এখন আমরা একটু স্ট্যাক সম্পর্কে এবার জানি, এখন তো ভেক্টর সম্পর্কে জানলাম, তার মানে ভেক্টরের চাইল্ড কিন্তু স্ট্যাক, তাই তো নাকি? আর ভেক্টরের বাপ হচ্ছে জানে কি অ্যাবস্ট্রাক্ট ভেক্টর লিস্ট, শুধু অ্যাবস্ট্রাক্ট লিস্ট, সরি হ্যাঁ আচ্ছা। সো এবার আমরা একটু স্ট্যাক সম্পর্কে জানি। বলতে দ্য স্ট্যাক ক্লাস ইন্ট্রোডিউস প্রায়র টু জাভা, মানে জাভার পরে জাভা 2 ভার্সনের পরেই এই স্ট্যাকটা আমাদের এখানে দেওয়া হয়েছে। আচ্ছা সরাসরি চলে যায় এখানে। তো দ্য এমটি মেথড ইজ দ্য সেম এজ ইজ এমটি, দ্য পিক মেথড লুক দ্য এলিমেন্ট অফ দ্য টপ অফ দ্য স্ট্যাক উইদাউট রিমুভিং ইট, মানে পিক মেথড দিয়ে দেখি মাথায় কে আছে, মানে সবার শেষে কে আছে। ওকে আচ্ছা, তারপর দেওয়া আছে দ্য পপ মেথড রিমুভস দ্য টপ এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক অ্যান্ড রিটার্ন ইট, মানে ওই যে পিকে যে আছে তাকে শুধু সে এখান থেকে সরিয়ে ফেলবে, সরিয়ে ফেলে তারপরে যে লিস্ট আছে সেটাকে আমাদেরকে ফেরত দেবে। তারপর বলতেছে দ্য পুশ মেথড অ্যাডস দ্য স্পেসিফিক এলিমেন্ট টু দ্য স্ট্যাকের মধ্যে একটা এলিমেন্টকে অ্যাটাচ করবে। তো দ্য সার্চ মেথড চেক ওয়েদার দ্য স্পেসিফাইড এলিমেন্ট ইন দ্য স্ট্যাক, মানে স্ট্যাকের মধ্যে ওই ভ্যালুটা আছে কি না সেটা সে চেক করবে। তার মানে আমরা বেশ কিছু মেথড দেখলাম, এটা হচ্ছে ইজ এমটি, এটা হচ্ছে পিক, এটা হচ্ছে পপ, এটা হচ্ছে পুশ, এটা হচ্ছে সার্চ। এখানে একটু প্র্যাকটিস করার জন্য লিখলাম স্ট্যাক। তো স্ট্যাকে আবার এরকম একটা চিহ্ন ছিল, তার মানে কি জেনারিক, এটার মধ্যে তাহলে আমরা দিচ্ছি কি স্ট্রিং দিলাম, নেমস স্ট্যাক, এটা ভ্যারিয়েবল দিলাম। ওকে, তাহলে নেম স্ট্যাক ডট কি পুশ নাকি পুশ না? সো পুশ দিলাম প্রথমে আমি আতিককে, তারপর দিলাম ইমরানকে, তারপর দিলাম সাথীকে। ওকে, সো এটাকে একটু অ্যাসার্ট করি, আমরা দেখি কি কি আসলো। দেখি কিছু তো একটা দেওয়ার কথা। সো যে আতিক, ইমরান, সাথী। ওকে আচ্ছা, এইবার আবারও অ্যাসার্টে যাচ্ছি আমি একটু, কি জানো নেম স্ট্যাক ডট পিক। সো আমি দেখতে চাচ্ছি পিকে কে আছে, ঠিক আছে? সো রান, কে আছে পিকে দেখছেন? কেন? কারণ সে সবার লাস্টে, তার মানে সে সবার উপরে আছে কিন্তু, ব্যাপারটা বুঝতে পারছেন তো? আর এটা কিন্তু লাস্ট ইন ফার্স্ট আউট। সো এবার আবার লিখতেছি নেম স্ট্যাক ডট পপ। সো পপে কিন্তু আমি বলতে পারবো না কাকে পপ করতে চাই, বুঝতে পারছেন তো? তো চলেন না দেখি তাহলে কি করে সে। এবার এই লাইনটাকে আমরা তো আপাতত অফ রাখলাম, পিকটা আমরা জানলাম। এবার দেখি কি অবস্থা। সো এবার আবার চালালাম, দেখেন কি হয়েছে। পপ করার পর কি হয়েছে? পপ করার আগের অবস্থা যে ওইটা,
আর পপ করার পরে অবস্থা এটা, তার মানে যে লাস্টে ছিল বা যে পিকে ছিল তাকে সবার আগে এখান থেকে সাইজ করা হয়েছে। হ্যাঁ, ইউজ করলাম সার্চ মেথড এবং অবজেক্ট হিসাবে আমরা আতিককে পাস করলাম। সো কোথায় 2-তে আছে, 2 দিল কেন? পপ ছিল বলে 3 আসছে, 2 আসছে, এবার 3 আসবে। এই দেখেন, তার মানে গুনবে কোত্থেকেও, ওই যে বলছি উপর থেকে সরাবে একটা, তারপর সরাবে 2টা, তারপর সরালো 3টা, তার মানে আতিকের পজিশন কিন্তু সবার নিচে। সেই জন্য গুনতেছো এই উল্টাভাবে, মানে রাইট থেকে গুনবে। এইটাই হচ্ছে স্ট্যাকের বৈশিষ্ট্য, ঠিক আছে?